আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম প্রিয় বেগম। লিখেছেন প্রিমা ফারনাস চৌধুরী। পর্ব তৃতীয় পরিচ্ছেদের 16 থেকে 18 সবগুলো পর্ব একসাথে পড়ে শোনাচ্ছি। জলদস্যুরা ক্ষুধার্ত ছিল। খিদের তাড়নায় তাঁবু দেখা মাত্র ছুটে এসেছে। আসা মাত্র খাই খাই করছে। এমনকি হচট খেয়ে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল উঁচু নিচু সমতল ভূমিতে। তাদের সবার সাথে কাশিপ অনেকক্ষণ মজা উড়ালো। গতবার আনন্দনগর যাওয়ার পথে এরা তাদেরকে বাগে পেয়ে কত বড় বিপদে ফেলে দিয়েছিল। নাদির অনেক হাসি ঠাট্টা করার পর তাদেরকে খেতে দিল। অর্ধসেদ্ধ করা মাংস তারা ঘপাঘপ খেলো তৃপ্তি নিয়ে। তারপর ঢক ঢক করে পানি খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে নাদিরের দিকে সন্তুষ্টির চোখে চেয়ে বলল, তাদের অনেকেই অনাহারে আধমরা হয়ে পড়ে রয়েছে, হাঁটতে পারছে না। তাদের জন্য কিছু খাবার দরকার। নাদিরের মায়া হলো, তাই দিয়ে দিল। আর বলে দিল, এদিকে যেন আর না আসে। নিজেদের খাবার নিজেদের জোগাড় করে খায়। আর তাদের সাথে আনা মেয়েগুলোকে যদি খুঁজে দিতে পারে তাহলে তাদের রোজ খাওয়াবে। তারা নাদিরের কথা মেনে খাবার নিয়ে চলে গেল। শবনম তাদের দেখে অবাক হলো এই ভেবে, ক্ষুধার তাড়নার জঘন্য মানুষও নাদান বাচ্চার মতো হয়ে যায়। কে বলবে এরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষের প্রাণ নিতে দুবার ভাবে না? নাদির জানে তারা আবারও আসবে, এমনকি এই তাঁবুতে গেড়ে বসতেও চাইবে। ক্ষুধার চোটে বেড়ালছানার রূপ নিলেও ক্ষুধা মিটে গেলে পশুতে রূপান্তরিত হতে সময় লাগবে না। সে চিন্তিত হয়ে পাথরের উপর বসে রইল চুপচাপ। শবনম গুটি গুটি পায়ে হেঁটে বের হলো তাঁবু থেকে। তার পায়ের ব্যথা এখনও কমার নয়। বেশি জোর দিয়ে হাঁটতে পারছে না। সে কাশিপকে দেখামাত্র বলল, ওরাই আমাদের নিয়ে এসেছিল। কত জঘন্য ওরা, অথচ খেতে না পেয়ে দেখুন কেমন অবস্থা হয়েছে। কাশিপ নাদিরের উদ্দেশ্যে বলল, হ্যাঁ, এরা পয়সা ছাড়া কিছু বোঝে না। খিদে মিটে গেলে দেখবি সব কটা এখানে হামলা করে বসবে একসাথে। এদের সাথে মহান হতে গেলি কেন? নাদিরের মেজাজ বিগড়ে আছে এদের দেখার পর থেকে। সেবার একজন জাহাজ যাত্রীর বউ বলামাত্র অলংকার খুলে না দেওয়ায় গলায় চাকু চেপে দিয়েছিল তাদের সামনে। সে কিচ্ছু করতে পারেনি। প্রচণ্ড বিরক্তি নিয়ে সে বিড়বিড়িয়ে বলে উঠল, উটকো ঝামেলা। শবনম তৎক্ষণাৎ ঘাড় ফিরিয়ে তাকালো। অবাক কণ্ঠে চক্ষু বিস্ফোরিত করে জিজ্ঞাসা করলো, আপনি আমাকে উটকো ঝামেলা বললেন? নাদির তার প্রশ্ন শুনে নিজেই বিস্ময় নিয়ে তাকালো। কাশিপের দিকে চেয়ে ফের শবনমের দিকে তাকিয়ে বলল, অদ্ভুত, আপনাকে কেন? আর বললেও ভুল তো কিছু বলিনি। সূক্ষ্ম অপমানে শবনমের মুখটা ছোট হয়ে এলো। ঢোক গিলে ভীষণ দুঃখের সাথে ছোট করে বলল, আপনাদের ঝামেলায় ফেলে দেওয়ায় আমি দুঃখিত। আমার হাতে তো কিছু নেই। আমি ইচ্ছে করে আপনাদের ঝামেলায় ফেলিনি। কাশিপ বলল, মাহমুদা, ব্যাপারটাকে এত জটিল করে তুলবেন না। দেখুন, আপনি আসায় আমরা কোনো অসুবিধায় পড়িনি। আর আলাদা করে কিছু রান্না করছি এমনও না। আপনি নিজেকে ঝামেলা মনে করবেন না। ও কি বলতে কি বলে ফেলেছে। আরে, তোর কি মাথাকে গেছে নাকি? কাশিপ নাদিরের পিঠে চাপড়ে কথাটা বলল। শবনম ততক্ষণে তাঁবুর ভেতরে চলে গেল। নাসির সেদিকে এক পলক তাকালো। বলল, আজব, কাদের বলেছি কে গায়ে টেনে নিল? আমি ওনার নাম নিয়ে বলেছি? মেয়ে মানুষ দু লাইন বেশি বোঝে, এটা জেনেও এমন কথা বলিস কেন? আচ্ছা যা, ডেকে নিয়ে আয়। আমি কিছু পারবো না। তুই ঝামেলা বাঁধিয়েছিস, তুই সমাধান কর। নাদির কিছুক্ষণ চুপ করে বসে রইল। কাশিপ প্রস্থান নিতেই নাদির শবনমকে ডাক দিয়ে বলল, শবনম। শবনম উচ্চস্বরে উত্তর দিল, আমার নাম উটকো ঝামেলা। নাদির হেসে উঠল তার কথায়। বলল, যথা আজ্ঞা। নামটা আপনার পছন্দ শুনে ধন্য হলাম। শবনম রাতে আর কিছু খায়নি, তাঁবু থেকেও বের হয়নি। নাদির কাশিপকে দিয়ে খাবার পাঠিয়েছে। শবনম তাঁবুর পর্দা ভেতর থেকে এমনভাবে বেঁধেছে ভেতরে প্রবেশ করতে পর্দা ছিঁড়ে ফেলতে হবে। কাশিপের কথা না শোনায় নাদির নিজেই গেল। তাকে আঘাত করে কথা বলার জন্য দুঃখ প্রকাশও করলো। শবনম জানালো সে রাগ করেনি, তার এমনি খেতে ইচ্ছে করছে না। না খেয়ে থাকলে তার কষ্ট হয় না। নাদির তারপরও খাবারের থালা হাতে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কিন্তু শবনম ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালে শবনমের যখন ঘুম ভাঙল তখন প্রায় ভোর। তাঁবু থেকে বের হওয়া মাত্র দেখলো ছেলেপেলেরা সবকটা ঘুম থেকে উঠে গেছে। শবনম উনুনের ওদিকে যায়নি। ছেলেগুলো বসে কয়লা দিয়ে দাঁত মাজছে। শবনমকেও কয়লা এনে দিল একটা ছেলে। শবনম দাঁত মেজে মুখ ধুয়ে নিল জলাধারের পানি দিয়ে। মুখ ধোয়ার সময় জলাধারের স্বচ্ছ পানিতে নিজের মুখে শত আঘাতের চিহ্ন দাগ দেখে নিজেই বরকে গেল। কি জঘন্য বিচ্ছিরি দেখাচ্ছে তাকে। এই চেহারা দেখলে তো তার নিজেরই ভয় লাগছে। কেমন কাটাছেঁড়া অসংখ্য দাগ মুখ ভর্তি। দুরাতের মধ্যে গায়ের রংটাও কেমন ময়লা ময়লা ঠেকছে। লজ্জায় আড়ষ্টতায় পাথরের উপর বসে রইল সে চুপচাপ। কাশিপ এসে বলল, শুভ সকাল মাহমুদা। কাল রাতে না খেয়ে ঘুমিয়ে অন্যায় করেছেন। রাগ করে না খাওয়াই ভালো না। শবনম হেসে বলল, আমার খেতে ইচ্ছে করেনি। আমি একটুও রাগ করিনি। তা মানলাম, এখন খেতে আসুন। শবনম নড়ল না। নাদির নিজেই তার খাবার নিয়ে এলো। তার সামনে পাথরটাতে গিয়ে বসতেই
ওড়না টেনে মুখ ঢাকলো শবনম। নিজের মুখ আড়াল করে বলল, রেখে যান, আমি খেয়ে নেব। নাদির বলল, কালকের জন্য আমি দুঃখিত। আমি মোটেও আপনাকে উটকো ঝামেলা বলিনি, দস্যুদের বলেছি। দস্যু আর আমার মধ্যে পার্থক্য কি? ওদেরও যেমন খাওয়াতে হলো, আমাকেও তো খাওয়াতে হচ্ছে। পার্থক্যটা খাওয়া নিয়ে নয়, স্বভাব নেই। ওদের স্বভাব মানুষকে ভয়ের মধ্যে রাখা। আপনি নিশ্চয়ই কারো কাছে আতঙ্কের কারণ নন। শবনম মুখটা অন্যদিকে ঘোরাতে ঘোরাতে নিজেও খানিকটা দূরে গেল। নাদির গলা বাড়িয়ে বলল, এ কি, আপনার মুখে কি হয়েছে? এভাবে মুখ ডাকছেন কেন? শবনম এবার তাকে পুরোপুরি পিছু করে বসলো, চোখের পলকে দাঁড়িয়ে পড়লো আর চট করে থালাটা নিয়ে তাঁবুর দিকে হেঁটে চলে যেতে যেতে থমকালো নাদিরের প্রশ্নে। আপনি কিছু না বললে তো আমার নিজেকে অপরাধী মনে হবে। শবনম ধীরে ধীরে খানিকটা ফিরল নাদিরের দিকে, ছোট্ট করে বলল, আমাকে দেখে আপনার ঘৃণা লাগছে না? কারণ? শবনম সামনে ফিরে দাঁড়ালো, ওড়না মুখে টেনে নিয়ে তাঁবুর ভেতরে চলে গেল কোনো উত্তর না দিয়ে। নাদির কপাল কুঞ্চন করে চেয়ে রইল। অতিরিক্ত কোনো পোশাক না থাকায় শবনম গতকাল গোসল করেনি। তার নিজেকে নিজের কাছেই বড়ই ভয়ঙ্কর আর ঘেন্না লাগছিল। বাড়িতে থাকলে সে কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আজ তার গোসল না করলে চলবে না। আজ কাপড়গুলো শুকিয়েছে। নাদির আর কাশিপের সাথে ছেলেগুলো সবাই একসাথে গল্প করছে। কাল সবাই জলাধারের পানি দিয়ে গোসল সেরেছে, কিন্তু সে তো আর সবার সামনে গোসল করতে পারবে না। ওই দিন অন্ধকারে শৌচাগারের পাশেই গোসল করেছিল, আজ দিনের আলোয় কিভাবে সে গোসল সারবে? শৌচাগারে যেতেই দেখলো সেখানকার একটা ছেলে নোংরা করে এসেছে। সে নাক ছিটকে চেঁচাতে চেঁচাতে বেরিয়ে এসে বলল, কে করেছে এসব? এক্ষুনি পরিষ্কার করে এসো, ইয়াক। সেই ছেলেটা দৌড়ে এসে বলল, আপামনি, আমি পরিষ্কার করে আসতেছি। শবনম রাগে ফুসফুস করতে লাগলো। কাশিপ আর নাদির তার কাণ্ড থেকে হাসতে লাগলো। শবনম তাদের হাসাহাসি দেখে আরও ফুলতে লাগলো। অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল। শবনম বালতির সাহায্যে জলাধারের পানি টেনে গোসল সেরে নিল। আসার পর দিনই নাদির তাকে একটা সুগন্ধি সাবান দিয়েছিল। সেটা শবনম এমনভাবে ঘষামাজা করেছে, সেটা প্রায় শেষ হওয়ার পথে। ভেজা কাপড় নিয়ে শবনম তাঁবুর দিকে চলে এলো, গায়ে ওড়না জড়িয়ে। শবনমের সব রকমের অসুবিধা, অস্বস্তি, সমস্যার কথা চিন্তা করে কাশিপ নাদিরকে বলল, আর কতদিন এখানে থাকতে হবে? সব জিনিস ফুরিয়ে যাচ্ছে। নাদির ভাবুক হয়ে বসে রইল। এখানে আটকা পড়ার পর উদ্ধার হওয়ার কোনো চিন্তাই মাথায় আসেনি তার। কিন্তু শবনম আসার পর চিন্তা ঝেঁকে ধরেছে তাকে। এখানে আর বেশি দিন থাকা যাবে না, যে কোনো উপায় বের করতেই হবে। কিন্তু আপাতত কোনো পথ তার সামনে খোলা নেই। ভেজা চুল খোলা রেখে সামনে ওড়না দিয়ে ঢেকে শবনম কাপড় চোপড় ধুয়ে রশিতে বিলিয়ে দিল। বড় বড়শি দ্বারা সামুদ্রিক মাছ ধরে এনেছে কাশিপ। সেটা নাদির কাটিকুটির পরিকল্পনা করছিল এতক্ষণ। শবনম গুটি গুটি পায়ে হেঁটে সেদিকে গেল। একেবারে হাত পা গুটিয়ে বসে বসে খাবার গিলা তার পক্ষে আর সম্ভব নয়। তাই সে আবদার করে বসলো, ভাইয়া, আজকে আমি রাঁধি? কাশিপ তার প্রশ্ন শুনে চোখ তুলে তাকালো, হেসে উঠে বলল, পারবেন? শবনম মৃদু হেসে বলল, চেষ্টা তো করতে পারি। মশলাপাতি আছে? কাশিপ সরে দাঁড়িয়ে বলল, আসুন, মশলা লবণ যা আছে তা দিয়ে কোনো মতে রাখবেন। বন্য মানুষের খাবারে লবণ মরিচ হলেই হয়ে যায়, অত মশলাপাতি কোথায় পাবে? নাদির মাছটা দুভাগ করতেই মাছের রক্তে ভরে উঠল তার দুহাত। মাছের পেট পরিষ্কার করে মাছটাকে মাঝখান দিয়ে কেটে ফেলল। শবনম কাশিপকে বলল, মাছটাকে আমাকে দিতে বলুন, ওটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার না করে পোড়ালে আমি খাবো না। কাশিপ গলা খাকারি দিল। নাদির সরু চোখে তাকিয়ে রইল। কাশিপ মাছটা টেনে এনে শবনমকে দিতেই শবনম মাছটা পরিষ্কার করার জন্য খাঁজ কাটা ইট খুঁজে নিয়ে মাছটা পরিষ্কার করতে লাগলো। নাদির কাশিপের দিকে দৃষ্টি ফিরাতেই কাশিপ হেসে বলল, মেয়ে মানুষ। মাছগুলোকে ঝকঝকে তকতকে করে নিয়ে এলো শবনম। হেসে বলল, এই দেখুন, এবার খেতে কোনো অসুবিধা নেই। কাশিপ বলল, দেখতেই তো পাচ্ছি। শবনম মরিচ লবণ দিয়ে মাছটাকে ভালো মতো মেখে কাঁচামরিচ ফালা ফালা করে মাছের গায়ে আঁচড় কেটে তার মধ্যে দিয়ে দিল, আর সাথে কয়েকটা লেবু পাতা সুগন্ধির জন্য। নাদির তার কাছ চেয়ে রইল চুপচাপ। শবনম মাছটা পুরোপুরি প্রস্তুত করার পর রডের উপর যে থালাটা রয়েছে তার উপর তুলে দিল। ছোট ছেলেগুলো কয়েকটা বড় সাইজের বেগুন নিয়ে এসেছে, সেগুলো ঝাল ঝাল করে ভর্তা করলো শবনম। ভাত হলে পুরো জমে যেত। মনে হয় কতদিন ভাত খায় না সে। নাদির আর কাশিপ ছেলেগুলোকে সাথে নিয়ে গোসল সারতে চলে গেল। গোসল শেষে এসে দেখলো প্রত্যেকের জন্য খাবার সাজিয়ে রাখছে শবনম। বড়সড় মাছের টুকরো আর সাথে বেগুন ভর্তা। ধোয়া উঠছে ভর্তা আর মাছের উপর হতে। লেবুও কেটে দিল শবনম। লেবুগুলো টক কম, মিষ্টি বেশি, অনেকগুলো খাওয়া যায়। কাশিপ সবাইকে বলল, আজ কিন্তু তোদের আপামনি রান্না করেছে, খাওয়ার পর নাম্বার দিবি। ক্যাপ্টেনদের রান্না সেরা নাকি তোদের আপামনির? শবনম হাসলো। ছেলেগুলো নাদিরের জন্য অপেক্ষা করছিল। কাশিপ বলল, তোরা খা, আমি আছি। ছেলেগুলো খাওয়া শুরু করলো। খেতে খেতে বলল, আপামনি সেই রেঁধেছ? শবনম বলল, হ্যাঁ, খেয়ে টয়লেট নোংরা করবে এবার। সবাই একসাথে হু হু করে হেসে উঠল। কাশিপ কাশতে কাশতে বলল, শবনম, নাদিরকে ডেকে আনন্দ হয় করে। শবনম হাসি থামিয়ে বলল, ডেকে আনতে হবে?
কালকের পর মনে হয় আপনি তার সাথে আর কথা বলেননি, তাই সে মনে করছে আপনি তার কথায় আঘাত পেয়েছেন। আর যে তার সাথে কথা বন্ধ করে দিয়েছে তার হাতে রান্না সে খাবে কেন? শবনম কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, এটাও সত্যি মানতে হবে? কাশিপ জোর দিয়ে বলল, এটা সত্যি। আপনি মানুন আর না মানুন, আপনি কিন্তু কাল ওর কথায় কষ্ট পেয়েছিলেন। শবনম হাত ঝেড়ে বলল, বেশ, ডেকে আনছি। সে ডাকার জন্য পা বাড়াতে যাবে, তার আগেই গামছা রশিতে শুকোতে দিয়ে হেলে দুলে হেঁটে এলো নাদির। কপালের পাশ দিয়ে চুল হতে চুপসে চুপসে জল পড়ছে। তার জন্য বেড়ে রাখা খাবারটা নিয়ে চুপচাপ খেতে লাগলো। কাশিপ ভুলেও শবনমের দিকে তাকালো না। খেতে খেতে বিড়বিড়িয়ে বলল, শালা সব বরবাদ করে দিলি। শবনম ছেলেগুলোর পাশে খেতে বসলো। খেতে খেতে হঠাৎই নাদিরের চোখাচোখি পড়তেই ওড়না টেনে মুখ ঢেকে নিয়ে পাশ ফিরে খেতে লাগলো। নাদির সরু চোখে তাকিয়ে খেতে লাগলো। কাশিপ বলল, শালা তুই একটা হাদারাম। নাদির ভ্রুকুটি করে তাকিয়ে বলল, ফালতু কথা রাখ। রাতের খাবার সংগ্রহের উদ্দেশ্যে রওনা দিয়েছে সকলে। শবনমকে একা রেখে যাওয়া যাবে না, তাই তাদের সাথে শবনমও রওনা দিয়েছে। যদিও তার পায়ে ব্যথা, কিন্তু তা সে কাউকে বলেনি। কষ্ট হলেও তার ঘুরতে মন চাচ্ছিল। যদি পথে ওই মেয়েগুলোর সাথে দেখা পাওয়া যায়। নিজের চেহারার অবস্থা দেখার পর সে মুখটা ঢেকে ঢেকে রাখছে আর নাদিরকে এড়িয়ে যাচ্ছে। এড়িয়ে যাওয়ার ব্যাপারটা কাশিপ আর নাদির দুজনেই ধরতে পারলো, কিন্তু কেন এড়িয়ে যাচ্ছে কারণটা কারো কাছে স্পষ্ট নয়। মানুষ যাকে পছন্দ করে, যাকে নিয়ে মনের ভেতর ভ্রম তৈরি হয়, তার সামনে মানুষ নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে চায়, নয়তো আড়ালে থাকতে চায়, কিন্তু নিজের অসুন্দর রূপটা কেউ দেখাতে চায় না। শবনম তার সৌন্দর্য উপস্থাপন করতে না চাইলেও অসুন্দর কুৎসিত রূপটা নিয়ে কিছুতেই সেই মানুষের মুখোমুখি হতে চায় না, যাকে সে মনে মনে পছন্দ করে। এলেবেলে ছন্ন ছাড়া রোদে পোড়া তামাটে বর্ণের এই পছন্দের পুরুষটির সামনে সে নিজেকে কুৎসিত রূপে উপস্থাপন করতে চায় না কিছুতেই। ছেলেগুলোর সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছিল সে। তাদের সামনে কাশিপ আর নাদির, তাদের হাতে তীর আর বন্দুক। তারা আজ বন্য ফলমূল পেরে নেবে আর বকও গেছে। বকও দেখা গেছে দক্ষিণে। সাথে ভাগ্য সুপ্রসন্ন হলে হরিণও পড়ে যায় সামনে। হাঁটতে হাঁটতে নাদির কয়েকবার পেছনে ফিরে সবাইকে দেখলো। সে চিন্তায় আছে জঙ্গলি আর দস্যুদের নিয়ে। নিজেদের নিয়ে ভয় না থাকলেও শবনম সাথে আছে বলে মনের মধ্যে ভয় আছে। হাঁটতে হাঁটতে তারা অনেক দূর অবধি চলে এলো। নাদির বক শিকারের জন্য তীর ধনুক প্রস্তুত করে নিল। ঝুড়িতে কয়েকটা ডাসা পেয়ারা আর লেবু পেরে নিল কাশিপ, সাথে আঙ্গুর ফল আর শাক পাতা। শবনম চারপাশে সবুজ বীথি দেখে আনন্দে আত্মহারা। এত সুন্দর চারপাশে। অদূরেই একটা আমড়া গাছের নিচে পানির ঝলধার, তার আশেপাশে অনেকগুলো বক। পাকা আমরা কয়েকটা কুড়িয়ে নিল সে ওড়নার আঁচলে। জলাধারের পানিতে ধুয়ে নিয়ে এলো। খেয়ে দেখলো প্রচণ্ড টক। ইতোমধ্যে দুটো বক ধরা পড়েছে। নাদিরের চোখে মুখে আনন্দ। শবনম সবাইকে আমরা দিল। ছেলেগুলো খেয়ে মাথা দুলিয়ে বলল, খুব মজা, ভাইজানদের দেন আপামনি। শবনম কাশিপকে দিক। কাশিপ ইশারায় নাদিরকে দেখিয়ে দিল। শবনম আমরা দেওয়ার জন্য নাদিরের দিকে এগিয়ে গেল। পেছনে গিয়ে বলল, আমরা খাবেন? আর তখনই নাদিরের শিকার বৃথা গেল। সে রেগে মেগে কর্কশ গলায় বলল, কথা বলার আর সময় পাস না? বলেই ক্ষুব্ধ হয়ে পেছনে ফিরতেই শবনমকে দেখে বিচলিত হলো। তার ঝাড়ি খাওয়ার সাথে সাথে শবনমের ওড়নার আঁচল হতে আমড়াগুলো সব পড়ে গেল নিচে। আতকে উঠেছে সে। আমড়াগুলোর দিকে চেয়ে নাদিরের দিকে চোখ তুলে আলাভোলা দৃষ্টিতে তাকায় সে। তারপর সাথে সাথে চোখ সরিয়ে নিয়ে চলে আসে। নাদির হাতের বাহুতে মুখ ঘষে ঘাম মুছে কাশিপকে বলে, আমি ভেবেছিলাম তুই। কাশিপ বিড়বিড়িয়ে বলল, শালা। বক দুটো নিয়ে ফিরে আসার জন্য পথ ধরে তারা। শবনম ছেলেগুলোর সাথে সাথে হাঁটছে। তার চোখ দুটো লালচে হয়ে এসেছে। নাকের পানি ছেড়ে ওড়নার আঁচলে চোখ মুখ মুছে হাঁটছে ধীরে ধীরে। আচমকা বড় গাছটির আড়ালে একটা হরিণছানা দেখতে পেল সে। কি আদুরে! নাদির তার পেছনে ছিল। কাশিপের সাথে তাল মিলিয়ে হাঁটছে ছেলেগুলো। শবনমকে হঠাৎ ছুটতে দেখে থ হয়ে দাঁড়িয়ে পড়ল নাদির। কপাল কুঞ্চিত করে তারা চেয়ে রইল। শবনম ছুটে গিয়ে হরিণছানাটাকে ধরতে গিয়ে মুখ থুবড়ে পড়ে গেল। নাদির ধরে ফেলল হরিণছানাকে। শবনম উঠে দাঁড়িয়ে হরিণছানাটার কাছে ছুটে গেল। উত্তেজনায় তার চেহারার অন্ধকার কেটে গিয়েছে। কাশিপ আর ছেলেগুলো ছুটে এলো। হৈ হৈ শুরু করে দিল হরিণছানাটাকে পেয়ে। কাশিপ বলল, যাক, 3-4 দিনের জন্য চিন্তামুক্ত হলাম। শবনমের মন খারাপ হয়ে এলো। সবাই হাঁটা ধরল ফের। হরিণছানাটা নাদিরের কোলে। শবনম হরিণছানাটার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। কি আদুরে! এটাকে জবাই করে দেবে? খারাপ লাগলো তার। নাদির তার চাহনি খেয়াল করলো। তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, আপনার এটা চাই? শবনম শুনতে দেরি, উত্তর দিতে দেরি নয়। প্রচণ্ড উত্তেজিত হয়ে মাথা দুলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ দিন। হাত বাড়িয়ে দিল সে। নাদির হাসলো। হাঁটতে হাঁটতে বলল, দেব এক শর্তে। শবনম তার সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, কি শর্ত আবার? কবু রাগ করা যাবে না, রাজি? শবনম সাথে সাথে বলল, রাজি। নাদির তার কোলে হরিণছানাটাকে দিয়ে দিল। শবনম হরিণছানাটাকে পেয়ে সব ভুলে গেল। তাঁবুতে ফিরে সে উঁচু টিভির উপর বসে হরিণছানাটিকে নিয়ে খুনছুটিতে মেতে থাকলো। হরিণছানাটা পালানোর জন্য ধস্তাধস্তি করতে সে বলল, না, তোমাকে ছাড়বো না, তোমাকে রূপনগরে নিয়ে যাব। যাবে আমার সাথে? বলো বলো, যাবে?
বকবক করতে করতে ঘাস পাতা খাওয়াতে লাগলো। হরিণছানার গলায় রশি বেঁধে দিয়েছে নাদির। হরিণছানাকে পেয়ে তার আনন্দ উল্লাস দূরে বসে লক্ষ্য করছিল নাদির। কাশিপ তার পাশে এসে বসলো চুপিসারে। বহুক্ষণ চুপচাপ নাদিরের কাণ্ড দেখলো, তারপর ফিসফিস করে বলল, বন্ধু, আমি দেখতেছি তুই ফাইসা গেছিস, তুই শেষ। নাদির কপাল কুঁচকে বলল, কি? কাশিপ শবনমের দিকে আঙ্গুল তাক করে বলল, ওই যে তোর ফাঁসি। সাথে সাথে কাশিপের কোমরা বরাবর একটা লাথি পড়ল, আর সাথে সাথে উঁচু টিভি থেকে গড়গড়িয়ে নিচে পড়ে গেল সে। শবনম হাই হাই করে বলে উঠল, এটা কি করলেন আপনি? এভাবে ফেলে দিলেন কেন? তারপর নিচে কাশিপের দিকে তাকালো। কাশিপ এখনো হেসেই যাচ্ছে। শবনম জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন? কি হয়েছে আপনাদের মধ্যে? উনি লাথি মারলেন কেন? কাশিপ বলল, বউয়ের শোকে পাগল হয়ে গেছে। বউ ছাড়া ঘুমায় কত রাত? শবনম চমকালো, জিজ্ঞেস করলো, ওনার বউ আছে? হ্যাঁ, বিয়ের বয়স 4 মাস 15 দিন। বাসর ছেড়ে বউ ছাড়া মধুচন্ডিমা সারতে এসেছে। শবনম নাদিরের দিকে তাকাতেই নাদির বলল, সব মিথ্যে, আমার কোনো বউ নেই। শবনম তার স্বীকারোক্তির ধরন থেকে হেসে উঠল সশব্দে। তার সাথে সাথে কাশিপও হাসতে লাগলো। নাদির টিভি থেকে নামতে নামতে বলল, শালা তোকে আমি আজ। ইমরান পলাতক। শেরহাম তাকে হন্য হয়ে খুঁজে ফিরেছে, কিন্তু পায়নি। ইমরান কোথায় তার পরিবার পরিজন কেউ বলতে পারে না। তার চামচাগুলোকে শেরহাম বন্দি করলেও ইমরানের হদিশ এখনও অবধি পাওয়া যায়নি। শাহানা অসুস্থ হয়ে পড়েছে ক্রমশ। বাড়ির কারো মনে আনন্দ নেই, দুশ্চিন্তার প্রবল ছাপ সবার চোখে মুখে। এমনকি বাচ্চাগুলোর উপরও তার ছাপ পড়েছে। শেরহাম কয়দিন বাড়ি ফেরেনি, বাইরে বাইরে থেকেছে, খেয়েছে, ঘুমিয়েছে। শবনমের খোঁজ পাওয়ার জন্য সে পাগলের মতো ছুটছে, সে যেদিকে সন্দেহ লাগছে সেদিকে। এমনকি অভিশপ্ত সেই পরাগ পাহাড়ে অবধি গিয়েছে, যেখানে আর কবু যাবে না বলে মনে মনে পণ করেছিল। কিন্তু গিয়ে দেখতে পেল পরাগ পাহাড়ে সেই বন জঙ্গল কেটে পরিষ্কার করা হয়েছে। পাহাড়িরা সেখানে চাষাবাদ করছে, জনপদ বাড়ছে সেখানে। যেখানে যেখানে তার সন্দেহ হয়েছিল সব জায়গায় গিয়েছে সে শবনমকে খুঁজতে, একটা জায়গায়ও বাদ রাখেনি। কিন্তু না জাহাজ না শবনম, কোনোটিরই খোঁজ মেলেনি। শেজাত আর সাফায়াত সৈন্যদের নিয়ে ইমরানদের গ্রাম থেকে জয়পুরের উদ্দেশ্যে ফিরছিল। পথে হঠাৎই দেখতে পেল কয়েকটা মহিলা আর পুরুষ তাদের সন্তানদের খুঁজে বেরিয়েছে, বিলাপ করছে ভীষণ। শেজাত আর সাফায়াত কৌতূহলবশত এগিয়ে গেল। শেজাতকে দেখা মাত্র তারা জানালো তাদের সন্তানরা আজ 17 দিন যাবৎ নিখোঁজ। তারা জাহাজে কাজ করে খায়, আবার সময় মতো বাড়িও ফেরে, কিন্তু গত 17 দিন যাবৎ তাদের কোনো খোঁজখবর নেই। শেজাত কৌতূহলী হয়ে জানতে চাইল তাদের বয়স কত। মহিলাগুলো জানালো 8-9 বছর হবে। এত অল্প বয়সী ছেলেদের কাজে দিয়েছে শুনে শেজাতের রাগ হলেও এমত অবস্থায় সে সান্ত্বনা দিয়ে বলল, আমরাও একই ভুক্তভোগী, আমাদের বোনও নিখোঁজ, তার কোনো খোঁজ পাচ্ছি না এই কয়দিন ধরে। সাফায়েত তাদের জিজ্ঞেস করলো, আপনাদের বাচ্চারা কিসের কাজ করতো? তারা কুলির কাজ করতো সাহেব, যাত্রীদের বোঝাইপত্র নামিয়ে দিত, এসব ভারী কাজ করতো তারা। জি হুজুর, তবে তারা যাদের সাথে থাকতো তারা অনেক ভালো মানুষ হুজুর। কারা? ওই যাদের সাথে থাকতো তারা ভাইজান বলে ডাকতো তাদের। সবাই বলেছে তারা নাকি আমার বাচ্চাদের ধরে নিয়ে গেছে। ওনারা অমন কাজ করবেন না সাহেব। শেজাত বলল, তাদের নাম জানেন আপনারা? না হুজুর, আমি খোদার কসম করে বলতে পারি বাচ্চাদের ওরা ধরে নিয়ে যায়নি, তাদের অন্য কোনো বিপদ হয়েছে হুজুর। শেজাত বলল, বিপদের উপর বিপদ, কোথায় খুঁজবো জাহাজটাকে? সৈন্যরা সব গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছে, এখন অবধি কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। সাফায়েত বলল, ভাইজান, আমার মনে হয় এই ছেলেগুলো অপহরণের পেছনেও ইমরানের হাত আছে, তারা হয়তো শবনমের সাথে সাথে অপহরণ হয়েছে। শেজাত অধীর গলায় বলল, হ্যাঁ ঠিক বলেছ, কিন্তু এখন কি করব বলো? অপহরণ করে কোথায় রাখবে তাদের? মাথায় কিছু আসছে না। আজও খালি হাতে বাড়ি ফিরবো? আমি জানি না কি হবে। সাফায়েত অভয় দিয়ে বলল, ভাইজান, আমরা শবনমকে আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি, আমরা যা করার করেছি, কিন্তু মনে হচ্ছে আমরা আরেকটু ভেবে দেখলে শবনমের খোঁজ পেয়ে যাব। শেজাত বলল, কিন্তু শবনম নিখোঁজ হয়েছে সবে 3 দিনে পড়তে চলল, কিন্তু ওই ছেলেগুলো 17 দিন, এটা ভেবেছ? সাফায়েত কপাল চাপড়ে বলল, হায় আল্লাহ, সেটা তো মাথায় আসেনি। তবে এখন? শেজাত হতাশ দীর্ঘশ্বাস ফেলে পড়ল, এখন ভাইজানের কাছে যেতে হবে, সবটা খুলে বলতে হবে। হতেও পারে ভাইজান যা জানেন তা আমরা জানি না, কারণ ভাইজানের অনেক জানাশোনা আছে। সাফায়েত তার কথায় সম্মতি দিল। জয়পুরের বাড়ি ফিরতেই তারা দেখলো লাট্টু, মানিক আর আনোয়ার এসেছে। শেজাত তাদের দেখে এগিয়ে গেল, জানতে চাইল, তোমরা কবে এসেছো? বড় সাহেব চিঠি পাঠিয়েছিলেন রওনা দেওয়ার জন্য, সকালেই আগেই পৌঁছালাম। ভাইজানদের সাথে ছিলে? জি সাহেব। কোথায় ভাইজান? উত্তরের ঘাটে আছে, আমরা গেলে এখন পাবো? জি সাহেব। শেজাত আর এক মুহূর্ত দেরি করলো না। তারা বাড়ির প্রাঙ্গণ হতে বেরিয়ে যাওয়ার সময় তাদের ডাকতে ডাকতে ছুটে এলো তটিনী। বলল, ভাইজান, ওকে বাড়ি ফিরতে বলুন একবার। সারাদিন কোথায় থাকে, কি খায়, এভাবে চলতে থাকলে কি শবনমের খোঁজ পাওয়া আদৌ সম্ভব হবে? সাফায়েত তার মাথায় হাত বুলিয়ে বলল, আমি বলবো, তুমি আম্মা আব্বাকে সামলাও।
তটিনী সজল নেত্রে তাদের বিদায় দিল। সোহরাব এসে তার পোশাক টেনে দাঁড়ালো। তটিনী তাকে কুলে তুলে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে তাদের প্রস্থান দেখলো। সোহরাব জিজ্ঞেস করলো, আম্মা আব্বা কোথায়? তটিনী তার গালে আদর করেই বলল, আসবে, খুব শীঘ্রই আসবে সোনা। তটিনী তাকে নিয়ে বাড়ির ভেতর চলে গেল। আলিজা তাকে দেখে ছুটে এলো, বলল, এই কালু বাইচানের আম্মা, কালু আব্বা এখনো আছে নাই কেন? তোমার সাথে লাগ করছে? তটিনী তার গালে হাত বুলিয়ে বলল, হ্যাঁ। তুমি দুঃখ পাচ্ছ? হো। কালু আব্বা দুম দুস্তুমো কলছে আবাল। হ্যাঁ, আমি আমাল আব্বাকে বলে দিব। আব্বা কালু আব্বাকে বকা দিবে কিমন? তটিনী বলল, আচ্ছা। তটিনীর সাথে কথা বলা শেষে দৌড়ে দৌড়ে চলে গেল সে। তটিনী সৌরভকে নিয়ে তার কক্ষে চলে গেল। সৌরভ নাকি সুরে কান্নার তাল তুলে বলল, আব্বা। তটিনী চকারান্ত শব্দ করে বলল, কোথায় পাবো আমি তোমার আব্বাকে? আজব। সৌরভ বকা খেয়ে দুচোখ তার কাঁধে চেপে ধরলো। বাঘটা গোদ গোদ শব্দ তুলে দরফর করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সেখানেই। হরিণছানা শিকারের লোভে বাঘটি ছুটে এসেছিল গহীন জঙ্গলের ভেতর থেকে। যদিও বাঘটাকে আসার পর থেকে এই পঞ্চমবারের মতো দেখা গিয়েছে। নাদির আর কাশিপ কেউই মারতে চায়নি, শুধুই তাড়িয়ে দিয়েছিল। কিন্তু আজ হঠাৎ সেটি এতটা আক্রমণাত্মক হয়ে হরিণছানার উপর ঝাঁপিয়ে পড়বে কে জানতো। শবনম টিভি থেকে পড়ে গিয়েছে, কোমরে তীব্র ব্যথা পেয়েছে। হরিণছানাটি আচমকা তার হাত ছুটতে ছুটতে অন্ধকারে মিলিয়ে যাচ্ছিল। শবনমও তার পেছন পেছন ছুটতে শুরু করলো তখন। কিন্তু বাঘের মুখে গিয়ে পড়বে তা কে জানতো। বাঘটিকে দেখা মাত্র হরিণছানা ফের শবনমের দিকে ছুটতে শুরু করলো, আর বাঘটি হরিণছানার পিছু পিছু। শবনমও তালগোল পাকিয়ে ফেলেছিল। বাঘটিকে দেখে সে ছুটবে নাকি হরিণছানার প্রাণ বাঁচাবে তার মাথা কাজ করছিল না তখন। তার চিৎকার শুনে কাশিপ নাদি সকলে ছুটে এলো তন্মধ্যে। ভাগ্যিস নাদিরের হাতে বন্দুক ছিল, সে তাড়াহুড়ো করে বন্দুক ছিল। গুলি খেয়ে বাঘটি এক জায়গায় পড়ে গেল, আর সাথে সাথে গুলির শব্দের ভয়ে সাথে হরিণছানা তার দিকে ছুটে আসায় শবনমও ধাক্কা খেলো, গড়িয়ে নিচে পড়ে গেল। ছানাটি এখন দাঁড়িয়ে ঘা ঝাড়ছে। নাদির শবনমের কাছে ছুটে এসে দেখলো শবনম ব্যথায় কাতরাচ্ছে। নাদির এসে তার হাত ধরতেই শবনম কেঁদে উঠে বলল, আমি দাঁড়াচ্ছি। নাদির হাত বাড়িয়ে দিয়ে বলল, ধীরে ধীরে উঠুন। শবনম তার হাতের উপর ভর রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। হরিণছানাটি বাঘটি থেকে দূরে দাঁড়িয়ে এখনো গা জেড়ে চলেছে। বাঘটির মৃতদেহ দেখে তরতর করে ঘেমে উঠল শবনম। নাদির তাকে লক্ষ্য করছিল। শবনম তার দিকে ভয়ার্ত চোখে তাকাতেই নাদির সশব্দে হেসে উঠে বলল, আপনাকে নিয়ে যেতে এসেছে, তাই মার খেয়েছে, বলেই সে হাসলো। শবনম সরু চোখে চেয়ে বলল, আমাকে নিয়ে গেলে আপনার কি? নাদিম হাঁটতে ডিল ছুড়ল দূরে, বলল, আপনি আমার আত্মীয়, আপনার প্রাণ বাঁচানো আমার কাছে ফরজ। শবনম বলল, এই কথা মনে থাকে যেন, পরবর্তীতে ভুলে যাবেন না আবার। নাদির থেমে তার দিকে ফিরে তাকালো। শবনম ততক্ষণে মৃদু হেসে চলে গিয়েছে দূরে। নাদির চেয়েই রইল। শেরহামকে ওই ছেলেগুলোর বিষয়ে অবগত করার পর তাদের অভিভাবকদেরকে শেজাদ ডেকে নিল। তার ঘাটেই বসা ছিল, বিলাপ করে যাচ্ছিল। শেরহাম তাদের অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞেস করলো, তারা সব প্রশ্নের উত্তরও ঠিকঠাক দিল। শেরহামের প্রশ্নের দৌরান শেজাদ বুঝতে পেরেছিল ভাইজান কিছু একটা বুঝতে পেরেছে, তাই এত কিছু জানতে চাইছে। প্রশ্ন উত্তর পর্ব শেষে শেরহাম জানতে পারল ছেলেগুলো যাদের সাথে কাজ করতো তারা বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, অনেক দূর দূরান্ত অবধি ঘুরতে যায়, কোনো সময় একদিন কি 2 দিন কিংবা 1 সপ্তাহের জন্য। অভিভাবকদের চিন্তার কারণ হচ্ছে তাদের বাচ্চারা ঘুরতে যাবে এটাও বলে যায়নি। তারপরও আজ 17টা দিন কোনো খোঁজ খবর নেই না তাদের সেই জাহাজটার কোনো হদিশ আছে। কিছু পয়সা কড়ি দিয়ে ছেলেগুলোর অভিভাবকদের সে আশ্বাস দিল এই বলে তাদের ছেলেরা ফিরবে যদি ওই জাহাজটার হদিশ পাওয়া যায়। সে তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, বাকিটা আল্লাহ ভরসা। সন্তান শোকে কাতর মাতা পিতা বিদায় নিতেই শেজাদ বলল, কি বুঝেছো ভাইজান? 2টো জাহাজ নিরুদ্দেশ হওয়ার পেছনে কি ইমরানের লোকেরা আছে? ওই শুয়োরের বাচ্চাকে হাতের কাছে পেলে সেটা নিশ্চিত হতাম। শেজাদ ভরকে গেল শেরহামের কথা শুনে, বলল, তুমি কি দুপুরে খেয়েছো? হ্যাঁ খেয়েছি, তোরা বাড়ি যা, আমার কাজ আছে। তুমি কি কোথাও যাওয়ার পরিকল্পনা করছো? শেরহাম এত প্রশ্ন শুনে বিরক্ত হয়ে বলল, তা জেনে তোদের কাজ নেই, বাড়ি যা। সাফায়েত বলল, আমরা তো বাচ্চা নই ভাইজান, আপনি যদি কোথাও যাওয়ার নিয়ত করে থাকেন তাহলে আমাদেরকেও সাথে নিয়ে যান, আপনার বিপদ আপদ হতে পারে। শেরহাম কপাল কুঞ্চিত করে বলল, আমি যা জানি যা চিনি, যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারবো তা তোরা পারবি? কথা না বাড়ি যা। শেজাদ তার এ কথা শুনে উদ্বিগ্ন হয়ে বলল, তনি তোমার জন্য চিন্তা করছে, ও যদি জানে আমরা তোমার সঙ্গে যাইনি তাহলে। শেরহাম কর্কশ গলায় বলল, কোথায় যাচ্ছি আমি যে তনিকে গিয়ে তোদের জবাবদিহি করতে হবে? ওকে বলে দিবি ওর বাপের বাড়ি আমি আর যাব না, শবনমকে নিয়ে আমি রূপনগরে যাব, ওদের বাপের বাড়িতে নয়। সাফায়েত বলল, ভাইজান আপনি, আমার দেরি হয়ে যাচ্ছে, তোরা বাড়ি যা। শেজাদ বলল, আমরা বাড়ি গিয়ে বসে থাকবো, দরকার পড়লে তাই থাক, তাও আমার মাথা খাস না। শেজাদ সাফায়েতের দিকে চেয়ে ইশারায় কিছু বলল। সাফায়েত বুঝতে পেরে শেরহামকে যেতে দিল। শেরহাম যেতেই শেজাদ বলল,
আড়ালে দাঁড়িয়ে দেখতে হবে ভাইজান কোথায় যাচ্ছে। ভাইজান নিশ্চয়ই কিছুর হদিশ পেয়েছেন। সাফায়েত বলল, এমন কোনো গ্রাম নেই যেখানে আমরা খোঁজ নিইনি। এমনও জায়গা আছে যেখানে আমরা যাইনি এখনো। আমরা চিনি না, কিন্তু ভাইজান চেনে। হতেও পারে ভাইজান এমন অনেক জায়গায় বিচরণ করেছে যা আমরা চোখেও দেখিনি। সাফায়েত শেহজাদের কথায় আশার আলো দেখতে পেল। খানিকটা আশ্বস্ত হলো, বুকের বার কমলো। এই ভেবে বোনটা হয়তো ফিরবে সুস্থ অবস্থায়। আল্লাহ যেন কোনো দুঃসংবাদ না দেন। বালুচরী দ্বীপে জঙ্গলিদের বসবাস। তাদের ভয়ে কোনো মানুষ আজ পর্যন্ত এই দ্বীপে বসতি গড়ে তুলতে পারেনি। এমনও শোনা গেছে মানুষ মেরে তারা ঝুলিয়ে রেখেছিল, যাতে পরবর্তীতে কোনো মানুষ এই দ্বীপের দিকে পা বাড়াতে ভয় পায়। সমুদ্রের নিকটে আগে তাদের ঘেরাও থাকলেও সমুদ্রের দখলের তোপে পরে তারা জঙ্গলের গহীনে বাস করা শুরু করেছে। সুযোগ পেলেই হামলে পড়ে মানুষের উপর। আজ থেকে প্রায় 12 বছর আগের কথা। শেরহাম সুলতান মহল থেকে বিতাড়িত হওয়ার 3 বছর পর চন্দ্রলালের সাথে এই নির্জন দ্বীপে এসেছিল চন্দ্রলালের কোনো এক উদ্দেশ্য সাধনের লক্ষ্যে। শেরহাম তখন শুধুই তার সঙ্গ দিয়েছে। বালুচরিতে পার দেওয়ার সাথে সাথেই জঙ্গলিরা তাদের উপর হামলা করে। চন্দ্রলালের তন্ত্রমন্ত্র তখনও অতটা শক্তিশালী নয়, তবে শেরহাম সুলতান তখন দানবের মতো শক্তিশালী। রকচটা টকবগে যুবক। সে একা হাতে জঙ্গলিদের পরাস্ত করলো সেদিন। পরিবার থেকে পাওয়া অস্ত্রশিক্ষায় দীক্ষিত ছিল সে। দাদাজান নিজ হাতে তাকে আর শেহজাদকে অস্ত্র চালনা শিখিয়েছিলেন। সে অস্ত্রশিক্ষার বলে সে জঙ্গলিদের পরাজিত করে সেদিন নিজেকে আর চন্দ্রলালের প্রাণ বাঁচায় জঙ্গলিদের হাত থেকে। তারপর প্রায় 2 সপ্তাহের মতো থাকে সে বালুচরী দ্বীপে, ঝড় বৃষ্টিতে ভিজে জঙ্গলিদের সাথে দিনে রাতে যুদ্ধ করে। তার এত সংগ্রাম সবচেয়ে অসৎ ছিল এবং বিফলে যাবে তা নিয়ে মনে কখনো প্রশ্নই ওঠেনি তখন। প্রতিহিংসা আর প্রতিশোধ স্পৃহা তাকে অন্ধ করে চন্দ্রলালের কুকর্মের সঙ্গী হতে বাধ্য করেছিল। অথচ আজ সেই বিশ্রী জঘন্য ভয়ঙ্কর ঘৃণিত অতীত কোথায়, আর সে কোথায়? ভুলে হোক কিংবা জেদে কোনো একদিন এক টুকরো আলো এসে তাকে আচমকা টেনে নিয়ে গেল সেই অন্ধকুঠুরি হতে, যে আলো তাকে চোখের আলো ফিরিয়ে দিয়েছে, জীবনের মানে চিনতে শিখিয়েছে, অন্ধকার আর মিথ্যার খবল থেকে মুক্ত করেছে। সেই আলোর রোশনাই আজ সে খাঁটি সোনা, আগের চাইতেও অধিক শক্তিশালী। এখন তার শরীর নয়, নিজের ভেতরকারও মনোবল অত্যধিক প্রগাঢ়, শক্তিধর ও মজবুত। বালুচরী দ্বীপের উদ্দেশ্যে আজ সে রওনা দিয়েছে, পূর্বের অহংকারী, বদমেজাজি, অসৎ, লুবি জাদুকর হয়ে নয়, একজন পরিপূর্ণ মানুষ হয়ে, যার আজ সৎ উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। বিপদের সম্মুখীন হতে হবে জেনেও সে ঝুঁকি নিয়ে বালুচরী জঙ্গলিদের দ্বীপে রওনা দিল। প্রায় দুপুরের পর আর পৌঁছেছে মাঝ রাত্রিরে। তার সাথে মানিক আর আনোয়ার ছিল, আর জাহাজের এক ক্যাপ্টেন। তারা বালুচরীর দ্বীপের কাছাকাছি যেতে না যেতেই দেখতে পেল দুটো ভাঙা জাহাজ। একটি কয়েকদিন আগের ভাঙা জাহাজ, যেটিতে অবশিষ্ট কিছুই নেই, কিন্তু অপরটিও এখনো ভাঙনের কাজ চলছে, আর মস্ত বড় বড় অস্ত্র দিয়ে জাহাজটি ভেঙে চলেছে জঙ্গলিরা। মানিক, আনোয়ার সকলেই আতঙ্কিত হলো। শেরহাম আতঙ্কের চাইতে আনন্দিত হলো বেশি, কারণ জঙ্গলিরা যে জাহাজটি ভেঙে চলেছে এটি সেই জাহাজ যেটিতে শবনমকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে শবনমকে এখানে আনা হয়েছে। কিন্তু পরেই বুক ধক করে উঠল। এই ভেবে শবনম কোথায়? সে বেঁচে আছে তো? জঙ্গলিরা তাকে বাঁচতে দিয়েছে? কিভাবে সে শবনমের খোঁজ পাবে? ইতিমধ্যে জঙ্গলিরা তাদের জাহাজটিকে লক্ষ্য করেছে। জাহাজটি ভেঙে প্রয়োজনীয় জিনিসগুলো বোঝাই করে নিয়ে যেতে থাকলো তারা। শেরহাম জাহাজটিকে থামাতে বলে দূরবীন দিয়ে তাদের কাজকর্ম দেখতে লাগলো। বুঝতে পারলো তাদের জাহাজকে আক্রমণ করার জন্য উৎপেতে দাঁড়িয়ে আছে তারা। শেরহাম ভাবতে লাগলো, কিভাবে তাদের মুখোমুখি হওয়া যায়। এতগুলো জঙ্গলির সামনে একা একা যুদ্ধে নামা ঠিক হবে, তাও শবনমের কোনো খোঁজ পাওয়ার আগেই। পরম করুণাময় আল্লাহ পাককে সে স্মরণে আনলো, যার করুণায়, যার ইচ্ছে সে আজ একজন বিশুদ্ধ মানবে পরিণত হয়েছে, যিনি তার জীবনটাকে আলোকিত করার জন্য একজন উত্তম জীবনসঙ্গী দিয়েছে, প্রাপ্তির হিসেবে একটা ফুটফুটে সন্তান দিয়েছে। তিনি নিশ্চয়ই এই ভয়ানক বিপদের সময়ও তাকে সাহায্য করবেন। সে ক্যাপ্টেনকে বলল জাহাজ ঘুরাতে, যাতে জঙ্গলিরা বুঝে তারা চলে যাচ্ছে, আর তা ভেবে চলে যায়। ক্যাপ্টেন তাই করলো। জাহাজ চলতে চলতে তাদের আড়াল হয়ে যেতেই তারা জাহাজের বাকি অংশ আগামীকালের জন্য বরাদ্দ রেখে চলে গেল। শেরহাম তাদের পরেই পা বালুচুরি পাহাড়ে। কিন্তু যেতে না যেতেই জলদস্যু পড়ে গেল তাদের সম্মুখে। তাদের জাহাজের ভাঙচুর দূর থেকে দেখছিল তারা। এমনিতেই তারা ক্ষুধার্ত, তার উপর জঙ্গলিরা তাদের চাইতে 1000 গুণ ভয়ঙ্কর। তাদের সাথে লড়াই করার কথা ভুলেও ভাবতে পারেনি তারা। কিন্তু পরক্ষণে আরও একটি জাহাজের আগমন দেখে খুশিতে মনটা ভরে উঠল তাদের। কিন্তু যখন দেখলো সেই জাহাজ থেকে স্বয়ং শেরহাম সুলতান নামছেন, তখন ভয়ে রক্ত হিম হয়ে এলো। কারণ এই শেরহাম সুলতানের জন্যই তো ওই মেয়েগুলোকে তারা অপহরণ করেছিল। শেরহাম মানিক আর আনোয়ারকে ইশারা করতেই তারা দস্যুদের বেঁধে ফেলার জন্য ছুটে গেল। শেরহাম পিস্তল বের করে বলল, একজনও নড়বি না, নইলে জীবন্ত কবর দেব বললাম। বল শবনম কোথায়? মানিক আর আনোয়ার দলের প্রধান দুজনকে ধরে ফেললো, বাকিরাও পালালো না।
বসে পড়ল হাঁটু গেড়ে, মাথা নামিয়ে হাত জোর করে বলল, মাফ করেন হুজুর, মাইয়াগুলারে আমরা সাইরা দিছি, তারা কোথায় আছে জানি না। মানে? শেরহামের গর্জনে কেঁপে ওঠে সকলে। আটকে উঠে শেরহাম বলল, এই সব কটাকে জাহাজে বেঁধে রাখ, যদি শবনমকে আমি না পাই তাহলে তোদের চিরে কুকুরকে খেতে দেবো। সরা এদের। মানিক, আনোয়ার আর জাহাজের ক্যাপ্টেন মিলে একে একে সবাইকে বেঁধে টানতে টানতে জাহাজে নিয়ে যায়। তারপর শবনমকে খুঁজতে বেরিয়ে পড়ে। বাঘটিকে সবাই মিলে মাটি চাপা দিয়েছে। এত কাছ থেকে বাঘটিকে দেখে শবনমের বুকের কম্পন এখনো যায়নি। আজ তাদের রাতের খাবারেরও বকের মাংস। রান্না বসাতে দেরি হয়েছে নাদিরের। শবনমের গায়ে জ্বর এসেছে, তাই সে আর রান্নায় যায়নি। নাদির অবশ্য তাকে লেবুর গরম পানি করে দিয়েছিল। শবনমের চোখ মুখ জ্বলজ্বল করছে। শুকনো কাঠ আগুনে ফেলে তার চারপায়ে ছেলেগুলো সহ গোল হয়ে বসেছে। শবনম। বাঘটাকে কবর দিতে দিতে কাশিফ খবর নিয়ে এলো দস্যুদের জাহাজটিও ভাঙচুর করছে জঙ্গলিরা। এদিকে ভুলক্রমে চলে এলে শেষ। যেটুকু আশা ছিল নাদিরের সবটা শেষ। জাহাজটা ভাঙচুর করছে শুনে শবনমের শরীর ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। অসুস্থ শরীরে তার পরিবারের সবার কথা মনে পড়ছে, বিশেষ করে মায়ের কথা। ছেলেমেয়ের কিছু হলে আম্মা পাগলের মতো হয়ে যায়। শবনমের এত কষ্ট হচ্ছে দেখলে উনি নিশ্চয়ই পাগল হয়ে যেত। নাদির আমড়া দিয়ে টক পাতা রান্না করছে, আর বকের মাংস পোড়া পোড়া করে রেঁধেছে। থানকুনি পাতা আর পোড়া মরিচের ভর্তাও করেছে। শবনমের খেতে ভালো লাগবে, কারণ জ্বর হলে ঝাল খাবার খেতে ভালো লাগে। ছেলেগুলো খেতে বসে গেছে। শবনম একা একা আগুনের পাশে বসে আছে। নাদির হাত মুখ ধুয়ে এসে শবনমকে বলল, আপনি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন শবনম, বাঘটাকে মাটি চাপা দেওয়া হয়েছে, আর কোনো বাঘ এদিকে আসবে না। শবনম চোখ তুলে তাকে দেখলো, জানতে চাইল, আর কতদিন এখানে থাকবো ক্যাপ্টেন সাহেব? নাদির চুপ হয়ে গেল। সে জানে না এই কষ্টের দিনগুলো কবে ফুরোবে। কি উত্তর দেবে সে? শবনমের চোখ জলজল করছে। নাদির বুঝে পায় না এই মেয়েটার হুট করে মন খারাপ হয়ে যায়, আবার হুট করে কেমন হাসি খুশি, অদ্ভুত। নাদির বলল, আমার জাদু জানা থাকলে আপনাকে রূপনগরে রেখে আসতাম, এই কষ্টের মধ্যে রাখতাম না। কিন্তু আমি তো জাদুকর নেই। শবনম আগুনের আলোয় চকচক করা তার চোখের দিকে বিভ্রম চেয়ে থেকে বলল, জাদুকর হতে চান, তাও আমার জন্য? নাদির আর কথা খুঁজে পেল না। শবনম মৃদু হেসে বলল, আপনার মামা মামি মামাতো ভাইদের কাছ থেকে আর কতদিন নিজেকে আড়ালে রাখবেন? আমি আড়ালে থাকতে চাইলেও আপনি জেনে শুনে আড়ালে থাকতে দেবেন কেন? শবনম গলায় জোর দিয়ে বলল, আমি আপনার কথা কাউকেই বলবো না। কেন? কারণ বলার মতো আমি কেউ নই। আপনি যা আড়ালে রেখেছেন তা আমি কেন বলতে যাব? আপনি তো আড়ালে থাকতে পছন্দ করেন। নাদির বসে উনুনে ছোট ছোট কাঠখড় ছুটতে ছুটতে বলল, আমি নিজের মতো করে থাকতে পছন্দ করি। কে কি ভাববে তা নিয়ে ভাবি না। আমি আড়ালে থাকিনি, পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছিল, হয়তো তাদের কাছে মনে হয়েছে আমি আর নেই। শবনম দুহাঁটু কুড়িয়ে বসে তাতে থুতনি রেখে ভাবুক গলায় বলল, আপনার মামা আপনার সুখে কাতর ছিল সেবার। উনি নিজেকে দোষারোপ করছিলেন। মায়ের পর আপু, আর আপুর পর মামারা আমাকে অনেক ভালোবাসে। আমার কথা ছাড়ুন, আপনার কথা বলুন। শবনম হেসে বলল, আমার কথা বলার মতো কিছু নেই। নিকা করব, তারপর ঘর সংসার করব, বাচ্চা কাচ্চা মানুষ করব, স্বামীর সেবা করব, একজন কর্তব্যপরায়ণ বেগম হব। এই তো এতটুকুই। নাদির এবার চমৎকার হেসে বলল, না না, এটা এভাবে বলার মতো না। যা আপনার কাছে এতটুকুই, তা আমার চোখে বিশাল। এত এত দায় দায়িত্ব নিয়ে যারা সুখী তারা অসম্ভব শক্তিধর মানুষ। সে জায়গায় আমি নেহাতি দুর্বল, আমাকে ওসবে টানে না। এই যে আপনার এখানে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন আমি চমৎকার সময় কাটাচ্ছি। আমি সারা জীবন এভাবে থাকতে চাই। শবনম তার দিকে দৃষ্টি ফিরিয়ে বলল, আর যদি চলতে চলতে হঠাৎ আপনার মতো কাউকে পেয়ে যান, যে আমার মতো দুঃসময় না বলে বলবে চমৎকার সময় কাটাচ্ছি, তাকেও ঠাঁই দেবেন না? নাদির ধীরে ধীরে দাঁড়িয়ে পড়লো। এবার আর বেশিক্ষণ থাকা যাবে না, কথা বলা যাবে না এই মেয়ের সাথে। দাঁড়িয়ে দুহাত ঝাড়া দিল, ঘাড় ডানে বামে বেঁকিয়ে গায়ের আলসেমি ঝেড়ে বলল, মোটেও না, আমি একাই পথ চলতে ভালোবাসি, খেতে আসুন। বলেই সে চলে যাচ্ছিল। শবনমকে তাকে থমকে দিয়ে বলল, যারা দায়িত্ব এড়িয়ে থাকতে পছন্দ করে, আত্মকেন্দ্রিক হয়, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, তাদের কাপুরুষ বলে। ক্যাপ্টেন নাদির মেহমান, আমার ভাইজানদের দু চোখ ভরে দেখবেন, তারা বাইরেও বীর, ঘরেও। নাদির আধারিতে তার টলটলে দু চোখ জোড়ার দিকে চেয়ে মৃদু হেসে বলল, কিন্তু আমি তো নিজেকে বীরপুরুষই দাবি করি। শবনম শক্ত গলায় বলল, হ্যাঁ, আপনি বনেবাদারের বীরপুরুষ। নাদির হেসে উঠল। শবনম রাগত স্বরে বলল, হাসবেন না, আমার রাগ লাগে। নাদির আরো জোরে হাসতে হাসতে পাশে এসে ধপাস করে বসে বলল, কেউ একজন একসময় এই বনেবাদারের বীরপুরুষকে নিকা করতে চায়নি। শবনম সাথে সাথে উত্তর দিল, বীরপুরুষটাও চায়নি। নাদির বলল, আজও চায় না। শবনম দাঁড়িয়ে পড়ল। নাদির এই প্রথমবার তার হাত খপ করে ধরে ফেলল। শবনম স্তম্ভিত চোখে তাকালো।
নাদির নিজেও স্তব্ধ। কেন সে আটকালো? কি উত্তর দেবে সে? কেন সে হাতটা ধরেছে? হাতটা ছেড়ে দিয়ে সে দ্রুত পদে তাদের তাঁবুতে চলে গেল এলোমেলো পায়ে হেঁটে। শবনম হাঁ করে চেয়ে রইল শুধু। পরপর আরও একটি বিস্ময়কর ঘটনা ঘটে গেল। শবনম দেখল উঁচু নিচু টিভিতে উপর নিচ হাঁটতে হাঁটতে কয়েকটা লোক এগিয়ে আসছে এদিকে। শবনমের হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেল। এরা আবার কারা? জঙ্গলি নয় তো? কিন্তু দৈবাত মশাল হাতে এগিয়ে আসতে থাকা মানুষটার চেহারায় আগুনের ঝলকানি পড়ায় সে হতভম্ব, স্তব্ধ, বাখারা। বড় ভাইজান! শেরহাম তার নাম ডাকতে ডাকতে তাঁবুর দিকে এগিয়ে আসছে। শবনমের গাল বেয়ে গরম জল গড়িয়ে পড়তে লাগলো। সে এক মুহূর্ত অপেক্ষা করলো না, ছুটে গেল সেদিকে। কাশিফ বলল, আরে মাহমুদা, কোথায় যাচ্ছেন আপনি? যাবেন না? আরে! শবনম দৌড়াতে দৌড়াতে শেরহামের কিছুটা দূরে মুখ থুবড়ে পড়ল। শেরহাম নেমে এলো উঁচু টিভি হতে। আনোয়ারকে মশাল নিয়ে শবনমকে পড়ে যাওয়া থেকে তুলতেই শবনম ঝরঝরে কেঁদে উঠল। ঝাপটে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে লাগলো। শেরহাম বলল, তুই ঠিক আছিস? শবনম বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। তাঁবুর ভেতর থেকে বের হয়ে নাদির কাশিফকে নিয়ে এগিয়ে এলো। তারা যত নিকটে এলো ততই স্পষ্ট হলো শেরহামের সামনে। কাউকে না চিনলেও সোহিনীর ফুপু শাশুড়ির এই ছেলেকে সে চিনতে পেরেছে। এই ছিল প্রিয় বেগমের 16 থেকে 18 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।